আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, আসলেই দুঃখজনক। এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি 15ই আগস্ট, সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য। এবং এখন প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই। খালেদা জিয়া সেই ব্যক্তিই তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ, বৈবাহিক সনদে আরেকটা, পাসপোর্টে একটা, ন্যাশনাল আইডি কার্ডে আরেকটা, মানে একটা মানুষের 14 জায়গায় 14 রকমের ডেট লেখা রয়েছে। এবং তিনি প্রণোদিত হয়ে 15ই আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য। এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তার কুৎসিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন? এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে ছিনিমিনি খেলছে, ব্যাপারটা এরকম নয়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, 15ই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না, জন্মাইতে কেউ পারবে না? অবশ্যই পারবে। জেনুইন হলে আপনি জন্মান, আপনি বিয়ে করেন, বউ ভাগায় নেন, হানিমুনে যান, যা ইচ্ছা করেন। কিন্তু কথা হচ্ছে একটা মানুষের 14 জায়গায় 14 দিন জন্ম তারিখ কেন হবে? হ্যাঁ, আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো ভুলটুল হয়, দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায়, অর্থাৎ জানুয়ারি 1, মানে 1 জানুয়ারির, বা স্কুলে এরকম সার্টিফিকেটসে এক ধরনের জন্মদিন, ন্যাশনাল আইডি কার্ড অন্য, বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন। কিন্তু তাই বলে 14 জায়গায় 14 রকমের জন্ম তারিখ কেন হবে? এবং একজন প্রধানমন্ত্রী হয়ে, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে 15ই আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন। তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই। ঠিকই তো আছে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না, কারণ তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব। এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি। শেখ হাসিনারে গ্রেনেড মারছিলেন, ভয় আপনারে কেউ না মাইরে দেয়, চোর তো অন্যরে চোরই মনে করবে। 10 ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, সেখানে ভয়টা কোথায়? নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন? মাজা ভেঙে দিল কেন মিলিটারি? ওইটা তো শেখ হাসিনার আমল ছিল না, ওইটা তো এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল ছিল। আপনার মাজা ভাঙছে কেন? আপনি এত ভালো মানুষ, আপনার মাজা ভাঙে কেন? কাহিনীটা কি রে ভাই? আপনি না নেতা, একটু ভাবেন। করছেন তো কিছু না কিছু, আপনি জানেন, আমরাও কিছুটা অনুভব করতে পারি। এইভাবে রাজনীতি করবেন? এবং দেখেন, এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায়। পিনাকির দিকে তাকান, ও বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ খাওয়াইয়া প্রায় 300 শিশু হত্যা করছে। তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে, তাই পালায়ে গেছে ভারতে। ভারতে পালায়ে যে রয়ের মদদে বা কার মদদে জানি না, সে ভারতের জাল পাসপোর্ট বানায় ওটা নিয়ে থাইল্যান্ড গেছে, ওইখান থেকে ফ্রান্স যেয়ে ওখানে বসে চিৎকার করে, ওইখানে বসে ধানমন্ডির 32 নম্বর ভাঙায়। এর বাড়ি ওই নারীরে নিয়ে, মানে এমন কোনো ব্যক্তি নাই যাদের নিয়ে বিষাদগার করে না। তো ওই পিনাকি আসে না কেন? কারণ একই, ওর ওই হ্যাডাম নাই, ওর এমনিতেও তো জিনিসপত্র নিয়ে বিতর্ক আছে, তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে। সে না আবার স্টেক হোল্ডার আবু তালেব, এত বড় তালেবর এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে না, অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, অ্যাসাইলাম ক্লেম করে, তারা ভারতে ঢুকে বাংলাদেশে ঢোকে, মানে ওই বুঝেন তো, বিয়ে শাদী করার জন্য বিভিন্নভাবে আসে। এই লিডারদের হ্যাডাম হয় না? তুই যেভাবে ভারতে পালাইয়া গিয়া পাসপোর্ট বানাইয়া ফ্রান্স গেছস, ওইভাবে ভারতে পালাইয়া আবার যা, ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকা বল ইনকিলাব জিন্দাবাদ, দেখ তোরে সায়দাবাদ কেমনি করে দেয়। মানুষের ক্ষতি এই ধ্বংস কইরা দেশে ফিরতে তো হ্যাডাম লাগবে। ফখরুল ইসলাম আলমগীরের একটা বেয়াদব জামাই আছে না, যে একটা শব্দকে খুব নর্মাল করার চেষ্টা করেছে গত 10 বছর ধরে, ভিডিও তৈরি করে দাঁত চেপে ওর বিহারির বাচ্চা অনেকে বলে, আমি জানি না ওর জন্ম পরিচয় কি। এই যে মাদার চ দিয়ে একটা শব্দ আছে না, আমি এই শব্দগুলো আর ব্যবহার করব না সিদ্ধান্ত নিয়েছি। তো মা চ এগুলোই ছিল তার ভাষা, যাকে তাকে এরকম এই শব্দগুলো ব্যবহার করেছে। আর একটা আছে না কি, সাউয়া সা দিয়ে কি একটা নাম, হাদি, এই ধরনের পোলাপান। মানে আপনি দেখেন, ওই ফখরুলের জামাই, ওরও হ্যাডাম নাই বাংলাদেশে আসার। ওই আইসা চিপা চেপায়, তুই এখন দেশে তোদের সরকার ক্ষমতায়, রাজনীতি কর, আকাম করবা, আবার দেশেও আসবা না, আবার বড় বড় কথা বলবা, এগুলা কেন? এই জুলকারনাইন সাহের দেখেন না, বিশাল সাংবাদিক, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে কি হয়েছে, হুইসেল ব্লোয়ার। কই ব্লো কি দাও এখন ব্লো, মানে হুইসেল কই তোমার? আসো,
বাংলাদেশে আসো। আসবা না কেন? তোমরা না নেতা, মানুষকে উস্কানি দাও, ক্ষতি করো। আবার ওই নেত্রলাল ফেত্রলাল কত লাল দেখলাম এসে নাটক ফাটক করে গাট্টি বস্তা গুটায় চলে যায়। আরও দেখবেন এই যে বাংলাদেশে যেগুলো এই যে সায়ান টায়ান এই কি বাদন টাদন আসমান কাপা ওই কোন খাট কাপা কি কাপা কাপি সবগুলো পালাবে, সব পালাবে, জীবনে কাউকে মুখ দেখাবে না। কারণ তারা ক্ষমতায় থেকেই বাংলাদেশে ফিরতে পারেনি। তার এক্সার কথা বলছে। এখন আপনি বলবেন যে ও মা তুমি তো পালাইয়া গেছো। আমি পালাইয়া যাই নাই রে ভাই, আমি পালাইয়া যাই নাই। 2017-তে সুনিশ্চিতভাবে হত্যার শিকার হব বইলা ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি, হিজরত করছি। হযরত মোহাম্মদ যেভাবে মক্কা থেকে মদিনায় পালাইয়া যেতে বাধ্য হয়েছেন, ওইভাবে পালাইয়া যেতে বাধ্য হয়েছি জীবন বাঁচাইতে। 1 বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছি ভারত আমার জন্য না। একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে, তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া। ভারত আমাদেরকে বন্ধু মনে করে না, রাজনৈতিক আশ্রয় তো দেয়ই নাই, কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা, বেঁচে থাকার কোনো অধিকার পাই নাই। তারপরে সিদ্ধান্ত নিছি, আবারও বলছি আমি সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশে জঙ্গি জিহাদিদের হাতে মরা ভালো। অন্ততপক্ষে আমার লাশটা আমার বাবা মা দেখতে পারবে। তারা তো আর আমার জন্য কম চেষ্টা করে নাই, আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা, তারা অন্ততপক্ষে লাশটা দেখে কাঁদুক। বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হইলাম, যথারীতি বৈধ পন্থায় বের হওয়ার চেষ্টা করছি। এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, তারপরে একবার এক টার্মে জেল খাটলাম, জেল কেটে বের হইলাম, বাংলাদেশের টিএসসিতে ঘোরাঘুরি করলাম, এইটাও হেফাজতের আপত্তি। তারপরে তারা সরকারকে চাপ দিল, 2018-এর ইলেকশন সামনে ছিল, অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ ডিজিএফআই আমাকে গুম করে নিয়ে গেল, আটকায় রেখে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু নিয়ে যেয়ে জীবন তছনছ করে দিল। তারপরে জেল থেকে বের হওয়ার পর আবার মিথ্যা মামলায় জেলে গেলাম, জেল থেকে বের হইলাম, তারপরে পাসপোর্ট পাই না। এখন দেখলাম যে আমার অন্যান্য অ্যাক্টিভিস্ট ব্লগারদের মতো আমাকে হত্যা করবে এবং এই জঙ্গি নাটক অনেক নাটকের আমি বলির পাঠা হব না, আমি আবার দেশ ছাড়তে বাধ্য হইলাম। কোনোবার পালায় যায় নাই, এই বাংলাদেশে কারোর থাপ্পড় দেয় নাই, কারোর ওনা ধরে টান দেয় নাই, ধর্ষণ খুন তো অনেক দূরের কথা, কারো টাকা পয়সা মারি দেয় না। পালাবো কিসের জন্য রে ভাই? আমার মানে পালানো কারে বলে যে আমি কিছু নিয়ে চলে গেলাম? আমি নিছি কি? সমাজে দিছি যতটুকু পারছি। এবং এই ইসলামিক সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধমকি, মানে এরা দেখেন, আপনি বলতে পারেন যে আপনি তো নবীর নিয়ে এইসব বলছেন বলে আপনার দেশ ছাড়তে হয়েছে। না, ব্যাপারটা ওইরকম না। শুরু আমি করি নাই, শুরু এই ইসলামিক সন্ত্রাসীরা করছে। এই ইসলামিক সন্ত্রাসীরাই শুরু করে। আপনি দেখেন আপনার চারপাশে, আপনি মেলা করবেন কিনা সে আইসাত বাধা দেবে, আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সে আইসা ডিসাইড করে দেবে। আরে ভাই, বিশেষ অঙ্গের মাথা কাটা থেকে শুরু করে দাড়ি কতটুকু রাখবেন, মাথায় টুপি কিরকম দেবেন, আন্ডারওয়্যার কিরকম পরবেন, মোবাইল ফোন কি কি চালাবেন কি কি না, কোন সাইটে ঢুকবেন, সব তারা ডিসাইড করে দেবে। আপনার এই তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না, আপনার এই বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে। ভাই, আমার ব্যক্তি জীবনে আঘাত দিছে আইসা, শুধুমাত্র আমার কো অ্যাক্টিভিস্টদের হত্যা করছে বইলেই যে আমি আরও অনেক বেশি ডেডিকেশন দেখাইছি, ব্যাপারটা এরকম না। সব কিছুতে তারা এটা করছে। এখন তারা ভাবে তাদের মতো কাওয়ার্ড সবাই হবে। আপনি আমার ব্যক্তিগত জীবনে এসে আপনি আঘাত করবেন, আমার জীবন তছনছ করে দেবেন, আর আমি আপনার নবীরে চুমু দেবো। এই গত 10 বছরে অ্যাক্টিভিজমে কি পারছেন? কিছু করতে পারেন নাই। যাই হোক, পালাই নাই, এটা হচ্ছে সোজা কথা। এই ধর্মীয় সন্ত্রাসীদের মধ্যে থেকে মরে যাওয়ার পক্ষে আমি না, কারণ আমাকে অনেক কিছু করতে হবে, আমি করেছি, করব। তো সবাইয়ের সব কিছু তুলনা দেওয়া উচিত না। আমি জানি এই প্রসঙ্গটা না আনলেও চলতো, কিন্তু আপনারা এটা বলবেন। দেখেন ভাই, আমি অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ কোনোদিন নেই নাই। অ্যাক্টিভিজম করে কারো কাছ থেকে চাঁদাবাজি করি না, যেটা ইলিয়াস পিনাকি এরা করে এবং এরা দেশ থেকে পালাই রয়েছে। আমি এরকম কাজ জীবনে করি নাই, কোনোদিন করবও না, কোনো ফৌজদারি অপরাধ করি নাই। সুতরাং দেশে আমি ফিরবো। কবে ফিরবো? আমাদের অনুকূলের সরকার। অনুকূলের সরকার মানে কি? আমাকে আলাদা খাতির করতে হবে না। এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ। কি কারণে? সকল মতের, সকল বর্ণের, সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে, তাই তো? মুক্তিযুদ্ধ আমাকে রাইটস দেয় আমি ধর্মবিশ্বাস না করেই বাংলাদেশে থাকার। মুক্তিযুদ্ধ এই দেশের আইন, সংবিধান আমাকে রাইটস দেয়, কিন্তু সংবিধান, আইন, আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই। ফলে ইসলামিস্টরা এসে আঘাত দিছে, তাদেরকেও আমি ভার্বালি আঘাত দিছি, তাদের ফান্ডামেন্টাল বিশ্বাসে আঘাত দিছি। আমার তো কিছু করার নাই। আপনি আমার এই দেশ থেকে বের করে দেবেন, জেল খাটাবেন, একের পর এক অত্যাচার করবেন, আমি কেন মুখ বুঝে সহ্য করব? তো আমার সেই রাইটস যদি কোনো দল দেয়, কালকে আমি বাংলাদেশে চলে যাব। আমি তারেক জিয়া, পিনাকি, ইলিয়াস না, কারণ ওই দেশে আমি জন্মাইছি, ওইটা আমার দেশ। আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি। এখন সময় বলে দেবে, নিশ্চয়ই বাংলাদেশে ফিরবো, অবশ্যই ফিরবো। কিন্তু আফসোস হইতেছে এই যে বীরদের সাহস দেখে, মানে এত কথা বলো, দেশে যাওয়ার হ্যাডাম রাখো না, কেন রাখো না? এবং শেখ হাসিনার 5ই আগস্টের ক্ষমতা পতনের পর আমি দুঃখ পেয়েছি, আমি খুশি হইনি। এবং এখন আরও বেশি
ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি, এবং শেখ হাসিনাকে বলি যে আপনি 5 আগস্টের পর যা কিছু হারাইছেন, কয়েকটা জিনিস পাইছেন। আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার জীবন, আপনি বেঁচে আছেন। আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, 16-17বার টার্গেট করেছে আপনাকে হত্যার জন্য। সবচেয়ে ভয়াবহ ছিল 21শে আগস্ট, এগুলো আমাদের সামনে লাইভ দেখা। তো তারপর আপনি বেঁচে আছেন, এমনকি এই এই সকল বিপ্লব 5ই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত, মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে তার পর তো আমেরিকাও তৈরি করছিল। তো সেখান থেকে আপনি বাঁচছেন, আপনি অনেক আনন্দিত থাকেন আপনার জীবন নিয়ে যে আপনি বেঁচে আছেন, এবং এটা আমাদের জন্য স্বস্তির খবর, আপনি বেঁচে আছেন। এরপরে যদি কোনো কিছু আপনি মনে করেন আপনার অ্যাচিভমেন্ট বা আপনি পাইছেন কোনো কিছু না করে, তার মধ্যে অন্যতম হইতে পারে খালেদা জিয়া আপনার আমলে মারা যায় না। কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এদের কান্নাকাটি করতে দেখেছি যে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, কত বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই সেই। সেনাকুঞ্জে যাইতে পারেন, তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলেন না কেন তারেক? শেখ হাসিনা তো বেঁচে গেছেন এরকম একটা অপবাদ থেকে। নইলে এখন এই সবাই বলা বলি করতো, বুদ্ধিজীবী থেকে শুরু করে টুদ্দিজীবী, টুপিওয়ালা থেকে শুরু করে ধুতিওয়ালা, সবাই বলতো যে আর হাসিনা মাইরে বলছে খালেদা জিয়ারে, এখন অ্যাকুরিয়ামে বা মমি করে রেখে দিছে। এই অপবাদ থেকে শেখ হাসিনা আপনি বেঁচে গেছেন, এইটা আজীবনের অপবাদ, যেটা আপনি কোনোদিন মুছতে পারতেন না। আপনার বিরুদ্ধে আরও অনেক অপবাদ ছিল, গুম টুম, যদিও আমি গুমের শিকার হয়েছি অল্প সময়ের জন্য। গুম যে আপনি করছেন এটাও সত্য, কিন্তু যেগুলো দেখানো হয়েছে আয়নাঘর ফায়নাঘর, এই যে রাবিশ জিনিসপত্র, সেখান থেকে আমি আরও অনেক কিছু জিনিস স্পষ্ট হয়েছি। আপনি মানুষকে হত্যা করতে বলছেন, সেই কল রেকর্ডও আমি সুলতানুর রহমানের সেই পর্বটি আপনারা অনেকেই দেখেছেন, রিপোর্টটি, যেখানে দেখা যাচ্ছে যে আসলে শেখ হাসিনা বলছেন যে আমি মানুষ মেরে ক্ষমতায় থাকবো না। অনেক কিছু শুনছি আপনার ব্যাপারে, অনেক কিছু দেখলাম। এই জীবনে অনেক কিছু দেখতে হবে, তো আমরা চলুন একসাথে দেখি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি, এটা আমার কথা নয়, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা। তিনিই বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যদিও আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেনি, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আর সেই জন্যে নেত্রী গত দুদিন ধরে যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে, সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না কোনো ভোট দিতে, সেটা হোক হানা ভোট, সেটা হোক কোনো ভোট, আমরা যাব না। এবং সাথে সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী লীগ করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে, সেটাও করতে নিষেধ করেছেন। তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা, যে আমরা আওয়ামী লীগ করেছি, একটু ভদ্র ছিলাম, আমরা কিছু করি নাই, আমরা আওয়ামী লীগও করি নাই, আমরা কিছুই করি নাই, কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি, আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আমরা জিতবো না, সেটাও নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না, যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই, আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ বিদেশিরা এসে আওয়ামী লীগের নির্বাচন করা যাবে না, এটা আপনাদের সকলের ভুল ধারণা। একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে তাহলে এই ইলেকশন হয়ে যাবে, এবং এই ইলেকশন হবে। কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাহলে হবে না। কিন্তু তাই বলে কেউ মনে করেন না যে আমেরিকা বা অমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগের, না, এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনায় 99%। তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে সেটা হচ্ছে যে এখানে মূল বিষয়। অনেকে তর্কাতর্কি করতেছেন, ফেসবুকে অনেকে লিখতেছেন যে তারেক জিয়া আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত, কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সাথে জয়ের সাথে কথা হয়ে আসছে, তারেক জিয়া আসছে। সেইটা 50% সত্য, 50% ভুয়া। হ্যাঁ, তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছেন। কারণ তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের, যে ওনার হাতে নেই। আবার আপনার এই 2-3 দিন আগে, 4 দিন আগে, মানে তারেক জিয়া আসার 2 দিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন। এইটার 99% ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে, যে ওনার নিরাপত্তা বা ওনার কিছু করা হবে না, এইসব সিগন্যাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না, এটা সঠিক এসেছেন। তার কারণ হচ্ছে কি জানেন, ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগকে আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচাপেচি এখন যেতে চাচ্ছেন না। তেমন হচ্ছে যে ঠিক আছে একটা ইলেকশন হোক,
অন্তত বিএনপি ক্ষমতায় আসুক, সেটা আবার 6 মাসের জন্য হোক আর 1 বছরের জন্য হোক। কারণ যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন হয়ে কোন একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট, যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে, এদেরকে সরানো যাবে না। এদেরকে সরানো না গেলে, আওয়ামী লীগ তো গত 17-18 মাস আপনারা সকলেই চেষ্টা করেছেন, কোনো ফায়দা হয়নি। তার কারণ কি জানেন? এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, অনেকে হয়তো গালাগালিও করবেন, অনেকে বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতাকর্মীরা যেমন চিত্ত স্থান হয়ে রয়েছে, এক একজন এক এক জায়গায় চলে আছে, কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না, তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন। আবার যে যেখানে আছেন, 10-15 জন যেখানে আছেন, এখানে আবার 7-8টা গ্রুপিং আছে ওনাদের মধ্যে। না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে, না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে। সুতরাং এটা ত্রাহি ত্রাহি অবস্থা। সুতরাং এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না, বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করব সেই সক্ষমতাও এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন, আওয়ামী লীগের এই সক্ষমতা নাই। কারণ 96 সালের যে নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় 700 ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন, সম্ভব হয়েছিল। কিন্তু এইবার যে অবস্থা, এখনকার যে অবস্থা, তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে নেই, এলাকা ছাড়া সবাই। এবং আমাদের নেতারা তো সব, আপনাদের আর বইলা কি, 60%-এর উপরে পগার পার, বাকি 40% তারাও চুপচাপ। কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনে কি করবে বা কোথায় কি হবে। ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভইরা ওই আলোচনা কইরা কিছুই হয় না, ওই আলোচনার অংশগুলোই আবার ফ্লাশ হয়ে যায়। সুতরাং কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক, মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য। কারণ ইন্টারন্যাশনাল নিজেদের রাখতে গেলে সে দমাইতে হবে, আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে। হ্যাঁ, এখন বলতে আমরা জামিন দিবে না, না 50% জামিন দিবে না, 50% জামিন দিবে। কারণ আইন তো কাজ করবে। এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইরো না, আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইরো না, কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে। কারণ আর বেশি দিন, 1-1.5 বছর এক একজন আটকা আছে, এটা থাকবে না। এটা ছাড়বে, আন্দোলন জমাইতে পারবে, হয়তো 6 মাস লাগবে বা 1 বছর, কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে। আর তখনই হয়তো আবারও সেই, আপনারা হয়তো দেখতে আজকে 4-5 দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না, একটু চিপ। এটাও এগুলো প্ল্যানিং এর অংশ। যারা জিও পলিটিক্স বুঝেন, যারা যারা রাজনীতি বুঝেন, তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না, একটু সময় লাগে, গুছাইতে সময় লাগে। জিও পলিটিক্স যেমন 20-25 বছর লাগে একটা ঘটনা ঘটাইতে, তেমনি এগুলো করতো, এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে। সেই সময় গত 17 মাসে চেষ্টা করা হয়েছে, পারে নাই। এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবেই। তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নয়, বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসলে কি হবে। না ভাই, আসুক 6 মাস বা 1 বছর, সর্বোচ্চ না হয় 3 বছর, আমি বলবো 29 সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে, কিন্তু এর ভিতরে বিএনপিকে ফালাই দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে। আর এখন আওয়ামী লীগও যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক, আওয়ামী লীগের অন্তত মুখ থাকবে, সারা পৃথিবীরে বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না, আমরা তো কোনো দলকে ব্যান করে দিয়ে নির্বাচন করিনি, কিন্তু ওরা তো ব্যান করে দিয়ে নির্বাচন করছে। যেন শুধু আওয়ামী লীগ না, 14 দল করতে পারবে না। কাদের সিদ্দিকী অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না, জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে। আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে, তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে। এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আওয়ামী লীগের যে 30 বা 40% ভোট আছে, এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন, কত গন্ডগোল হয়, কত মার্ডার হয়, সেটা দেখতে থাকেন। এটাই হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হবে না, এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। এবার ভোটই দিব না, আমরা ঘরে বসে থাকি, সেটাই হচ্ছে মূল কাহিনী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। 2024-এর ওই জুলাই অগাস্ট পর থেকে এখন পর্যন্ত
আমরা অনেক প্রকৃত রূপ দেখেছি, কিন্তু সবচাইতে বেশি যে লোকটি পচে গেছে সবচাইতে বেশি 2024 জুলাই আগস্টের পর থেকে, এবং নিজেকে বেহায়া, বেশরম, নির্লজ্জ, ধান্দাবাজ, বাটপার হিসেবে প্রমাণ করেছে, যার কোনো নৈতিকতা বলতে কিচ্ছু নাই। সেটা কে জানেন? সেটা হচ্ছে এই কর্নেল অলি। কর্নেল অলি তার ব্যক্তিগত আক্রোশের কারণে সে জামাতের ওই জোটে যোগ দিয়েছে। অ্যাটলিস্ট চরমোনাই তার থেকে ভালো, কারণ চরমোনাই বলেছে যেটাকে জামাতের জোট কেন বলা হচ্ছে, এটাকে 8 দলীয় জোট বলা হয় না কেন, মানে তার অ্যাটলিস্ট প্রেস্টিজে লেগেছে এটাকে জামাতের জোট বলে কেন। কারণ চরমোনাইয়ের সাথে জামাতের একটি আকিদাগত বৈরিতা অনেক আগে থেকেই, যদিও তারা বলেছিল যে তারা জামাতের সাথে যাবে না, কিন্তু যদিও আপনার আকিদাগত সমস্যা, তাই তারা সেই জোটে যেতে রাজি ছিল না। হেফাজত একই কথা, হেফাজত তাদের আকিদাগত অনেক সমস্যার কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই হেফাজত জামাতের ওই জোটে যুক্ত হয়েছে। তবে জামাত নেতা হয়ে গেছে তাদের। হেফাজত যত কথাই এরপরে বলুক না কেন, চরমোনাই যত কথাই এরপরে বলুক না কেন, যত ইসলামিক দল আছে যত কথাই এরপরে বলুক না কেন, তারা সবাই জামাতের নেতৃত্ব মেনে নিয়েছে, সবাই। তো জামাতের নেতৃত্ব মেনে নেওয়া মানে কি? জামাতের আকিদা ওদের থেকে বেটার, জামাতের ইন্টেলেকচুয়ালিটি ওদের থেকে বেটার, জামাতের দলীয় সাংগঠনিক ক্ষমতা ওদের চাইতে বেটার। জামাত তাদের এখন বস হয়ে গেছে। ভবিষ্যতে যত কথাই বলুক না কেন, যত তারা আকিদাগত কথাই বলুক, যত ইসলামিক বয়ানি দেখ না কেন, তারা জামাতকে তাদের নেতা মেনে নিয়েছে, কারণ এটা জামাতের জোট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে দুটো লোক, বিশেষ করে আক্তার সাহেব, মেজর আক্তার, এবং আরেকজন হচ্ছে আপনার এই কর্নেল অলি, ওরা ওখানে যোগ দিয়ে তারা আবার আল্লাহু আকবার ধ্বনি দেয়। তারা কি মানুষের ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে তারা নিজেদের পিঠ বাঁচাতে চায়? ব্যাপারটা কি এরকমই যে মেজর আক্তার অনেক কথাবার্তা বলেছেন, উল্টাপাল্টা কথা বলেছেন নিজেকে এখন পিঠ বাঁচানোর জন্য, বা বুড়া বয়সে এই বুড়ো ভাম শেষ পর্যন্ত একটি পার্লামেন্টারি রেকগনিশন পাওয়ার জন্য সে এখন জামাতে যুক্ত হয়েছে। অ্যাটলিস্ট কর্নেল অলি নিজস্ব দল, ওয়ান ম্যান ওয়ান শো দল নিয়ে সে সেখানে যুক্ত হয়েছে, মুখ কালা করুক আর যাই করুক, শেষ পর্যন্ত সারা জীবনে মুক্তিযোদ্ধা কর্নেল অলি হিসেবে আমরা তাকে অ্যাটলিস্ট ন্যূনতম সম্মানটা করতাম। যে পাগল ছাগল যাই বলুক না কেন, সে অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধা, কিন্তু সেই প্রেস্টিজ সে খেয়েছে। কারণ এই লোক একটা লোভ আছে, সে বঙ্গবন্ধুকেও সম্মান করে না, জিয়াকেও তেমন সম্মান দিতে চায় না। জিয়া নাকি তার কথায় ওই স্বাধীনতা ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধুর পক্ষে কত কথা সে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত সে আসলে রাষ্ট্রপতি হতে চায়, তার ধান্দাটা এখানেই। এজন্য এই কর্নেল অলি সে এখন ওই তারেকের সাথে তার একটি ব্যক্তিগত রাজনৈতিক একটি দ্বন্দ্ব আছে, হ্যাঁ, কারণ তারেক তো তাকে চাচ্চু বলে সম্মান দেয় নাই। এই জন্য সে এখন ব্যক্তিগত আক্রোশ থেকে এই জামাতের কাছে জামাতের জোটের কাছে আত্মসমর্পণ করেছে। তোর জীবনের 16 আনাই মিছা রে কর্নেল অলি, জীবনের 16 আনাই মিছা। প্রথমত বিএনপির আমি যথেষ্ট সমালোচনা করি, আপনারা জানেন, আমার প্রিয় দল। তারপরে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য আমি মনে করি যে তারেক রহমানের চেয়ে বেটার ক্যান্ডিডেট আমাদের হওয়া উচিত ছিল প্রাইম মিনিস্টার। বা নেভার দিলে যখন দলীয় ইস্যু এসে দাঁড়াবে, তখন প্রয়োজনে আমি বিএনপির পাশেই থাকব, কিন্তু আমি কোনো অবস্থাতে নিজেকে জামাতের কাছে আত্মসমর্পণ করব না। নো ওয়ে, আন্ডার এনি সার্কামস্টান্সেস। অনেকগুলো কারণ আছে, আমার যেমন ব্যক্তিগত কারণ আছে। আমি মনে করি যে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হলে এবং আমরা ইকুয়াল ডিগনিটি নিয়ে, সমমর্যাদা নিয়ে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বিএনপি ইজ ফার বেটার অপশন দেন জামাত। এটা আপনারা সবাই স্বীকার করবেন, ফার বেটার অপশন। কারণ আমরা 24 আওয়ার্স পার্শ্ববর্তী দেশের সাথে একটি বৈরী অবস্থায় থেকে এবং তাদের সঙ্গে শত্রু ভাবাপন্নতা রেখে আমরা বাংলাদেশ চলা, সারাক্ষণ একটা টকবকে অবস্থা, সারাক্ষণ লাফালাফি জেহাদি জোশে থাকার, এটা কোনো মানে থাকতে পারে না। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের সাথে অনেক রকম বৈরী আচরণ করেছে এবং তার জন্য আমাদের ন্যায্য যে হিস্সা এবং ট্রেড ব্যালেন্স সহ অন্যান্য কিছু, আমাদের বর্ডার কিলিং, নদীর পানি, অনেক ইস্যু আছে। কিন্তু সেই ইস্যুগুলোতে আমরা অবশ্যই নিজস্ব প্রেস্টিজ বজায় রেখে আমরা জিয়াউর রহমান যা করেছিলেন, বঙ্গবন্ধু যা করেছিলেন, সেইভাবে আমরা সেটাকে ব্যালেন্স করে এগোবো, কিন্তু সারাক্ষণ জিহাদির জোশে থাকবো না। সুতরাং জামাতকে ভোট দিলে সারাক্ষণ আমাদের জিহাদির জোশে থাকতে হবে। এই জিহাদির জোশে ভাই আমি থাকতে চাই না। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি ইজ ফার ফার বেটার অপশন
দেন জামাত। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি যে সিউডো সেকুলার দল, বিএনপি সম্পূর্ণ সেকুলার দল না, সিউডো সেকুলার দল। বাংলাদেশে তারা ইসলামকে একটি ইম্পর্টেন্ট ইস্যু মনে করে এবং সেই ক্ষেত্রেও বিএনপিকে মেনে নেওয়া যায়। তবে অবশ্যই কোনো অবস্থাতেই আপনি জামাতকে মেনে নিতে পারবেন, কারণ জামাত 1971 সালের কোনো কিছুতেই তারা গণতন্ত্র আসলে বিশ্বাস করে না। তারা যদিও এই পলিটিক্যাল একটা পার্টি, পলিটিক্যাল সে আইয়ুব খানের আমল থেকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কাজ করছে, এর আগে তারা একটা প্রেশার গ্রুপ, একটা মুভমেন্ট, একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট হিসেবে ছিল, কিন্তু তারা ওই আইয়ুব খানের প্যাদানি খেয়ে শেষ পর্যন্ত একটা দলে পরিণত হয়েছে। বাট নেভারদিলেস তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা খেলাফতের একটা বিকৃত আইডিয়ায় বিশ্বাস করে, মধুদবাদে তাদেরকে সমর্থন করার প্রশ্নই উঠতে পারে না। তারা যতই এই হিন্দু মঞ্চ এগুলি করুক না কেন, তারা আসলে বেসিক্যালি মানুষের সম অধিকারে বিশ্বাস করে না। তাই অবশ্যই সেই দিক থেকে হলেও বিএনপি একটা বেটার অপশন। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের সবকিছু যা বাংলাদেশের জাতীয়তাবাদ, এটাতে বিএনপি বিশ্বাস করে। কিন্তু ওরা জাতীয়তাবাদ আর উম্মা দুইটাকে গুলিয়ে ফেলে। এই জামাত জাতীয়তাবাদ এবং উম্মা বিষয়টাকে গুলিয়ে ফেলে। এই জন্য আমি কোনো অবস্থাতেই জামাতকে সমর্থন করতে পারি না। আমার আইডিওলজিক্যাল ইস্যু আছে, ক্ল্যাশ আছে, দরকার হলে ঘরের কোনায় বসে থাকবো, তবু জামাতকে আমি সমর্থন করবো না। যদিও আমি বলেছি সব দলে, আমাদের ছোট্ট একটি দেশ, সব বলে আমাদের বন্ধু বান্ধব আছে, জামাতেও আমার ভালো অনেক বন্ধু বান্ধব আছে, জামাতে অনেক ভালো মানুষ আছে। আমি বলবো না জামাতে সবাই ক্রিমিনাল, সবাই খারাপ, কিন্তু এটা আমার আইডিওলজিক্যাল স্ট্যান্ড। কিন্তু এই কর্নেলের কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ডই থাকলো না। এখন বলতে পারে যে আগেও তো আমরা দেখেছি বিভিন্ন মুভমেন্টে আওয়ামী লীগের সাথে জামাত এসছে, আমরা দেখেছি এরকম খালেদা জিয়ার বিরুদ্ধে, আবার দেখেছি খালেদা জিয়া তো সরাসরি জোটই করেছেন, কিন্তু আমি জোট করলে দোষ কি? এই কথা সে বলতে পারে। দোষটা এখানেই যে তারা খালেদা জিয়াকে নেত্রী মেনেছিল এবং শেখ হাসিনার সঙ্গে যখন খালেদা জিয়ার বিরুদ্ধে মুভমেন্ট ছিল তখনও জামাত তাদেরকে, অর্থাৎ শেখ হাসিনাকে নেত্রী মেনেছিল তাদের জোটের কিন্তু বা মুভমেন্টের। কিন্তু কর্নেল অলি তো জামাতের জোটে, জামাতের নেতৃত্বে গিয়ে ঢুকেছে। সুতরাং কর্নেল অলির ওস্তাদ নেতা হলো বর্তমানে জামাত। জামাত কিন্তু এখনো এক্সপ্লিসিটলি 1971 সালের জন্য ক্ষমা চায়নি। জামাত ইনিয়ে বিনিয়ে আমাদের মাফ করে দিয়ে হ্যানত্যান বলে কিন্তু পাশ কাটিয়ে গেছে। এখনো তাদের ওই সকল নেতাদেরকে, যেমন ধরুন মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, গোলাম আজম, এদেরকে তারা এখনো পীরাউলিয়া মনে করে। সুতরাং তাদেরকে যারা পীরাউলিয়া মনে করে, তাদের বিরুদ্ধে কর্নেল অলি নাকি যুদ্ধ করেছিল। সুতরাং তার 16 আনায় মিছা, সব শেষ। কর্নেল অলির এভরিথিং ইজ ফিনিশড। এই বুড়া ভাম শেষ বয়সে চেয়েছিল রাষ্ট্রপতি হতে অথবা সে সংসদের সদস্য হতে। এই লোকটা আসলে যেমন মক্কায়ও চোর থাকে না, মক্কায়ও চোর আছে, ঠিক একই হিসাবে এই মুক্তিযুদ্ধের ভিতরেও ব্ল্যাক শিপ আছে। এই লোকের একটা ব্ল্যাক শিপ। নেভারদিলেস এখন আসুন শেষ বিষয়, সেটা হচ্ছে যে তারেক রহমানের ব্যাপারে আমার অবস্থান। তারেক রহমানের ব্যাপারে আমি বলেছিলাম, অনেক রকম সমালোচনা তাকে করেছি, ভবিষ্যতেও করব। আমি মনে করি বিএনপি আমাকে সে অধিকার দেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, গণতান্ত্রিক অধিকার দলের ভেতরে থাকতে হবে এবং তারাকে সেই সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা থাকতে হবে এবং আশা করি সে পশ্চিমা দেশগুলো থেকে সেটা শিখে এসছে। কিন্তু দেশের স্বার্থে, দলের সাথে আমার যদি কোনো অপশন না থাকে, তাহলে তো অবশ্যই যদি দলীয় সিদ্ধান্ত হয়েই থাকে তারেক রহমানই প্রাইম মিনিস্টার, তার সেই ক্ষেত্রে আমি তার সমালোচনা করব ঠিকই, কিন্তু এটাও মেনে নেব যে তারেক ইজ ফার বেটার অপশন দেন অবশ্যই এই জামাত। আমি কর্নেল অলির মতো বিট্রে করে আমি অন্য কোনো দলের মধ্যে গিয়ে নিজের ডুবিয়ে দেব না, বিশেষ করে স্বাধীনতা বিরোধী দলের দিব না। এবং আরেকটা বিষয় হচ্ছে, সর্বশেষে আমি মনে করি যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ কেন, যে কোনো দলে যারা অন্যায় করবে তাদের সুবিচার হতে হবে, নিউট্রাল, এরকম পাতানো, লোক দেখানো, পলিটিসাইজড বিচার নয়। একটা ফেয়ার ট্রায়াল হতে হবে সবাইকে এবং ফেয়ার ট্রায়াল দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা প্রয়োজন এবং রাজনীতিতে ফিরিয়ে এনে গণতন্ত্রকে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত ছিল, যেটা আমি জানি না এখন আর উপায় আছে কিনা, বা নির্বাচনটা আদৌ যদি হয় সেটা সম্ভব হবে কিনা, বা এই সরকার একটা টালমাটাল অবস্থায় পড়তে পারে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনে। সুতরাং আওয়ামী লীগকে রাজনীতিতে এবং বহুদলীয় গণতন্ত্র, যেটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি ইজ দি অনলি অপশন বিটুইন জামাত অ্যান্ড বিএনপি। কারণ জামাত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, জামাত আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। সুতরাং এই দলটিকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না। ইউরোপিয়ান সময়টায় সে যত তারা ইনকিলাব জিন্দাবাদ যত কিছু বলেন না কেন, বাংলাদেশে ভাই ওদেরকেও যে আমি মেনে নিতে পারবো না, হেফাজতের ওই মামুনুল হক হবে আমাদের ফরেন মিনিস্টার, আর চুম্বন হিরো আমাদের শফিক সাহেব উনি হবেন প্রাইম মিনিস্টার,
অথবা 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 এই কর্নেল ওলি হবে রাষ্ট্রপতি, অথবা চরমোনাই হবে আমাদের ধর্মমন্ত্রী, এগুলো মেনে নিতে পারবো না ভাই। এগুলো ধর্মের নামে অপব্যাখ্যা, অপশক্তি। আমি এদেরকে কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবো না। আমি কর্নেল ওলির মতো স্পাইনলেস কাওয়ার্ড না, কারণ আমি এগুলি আমার নীতি বিরুদ্ধ। আমি এটা করবো না, দরকার ঘরের কোণে বসে থাকবো, তাও ভালো। দ্যাটস মাই পজিশন। বাট এনিওয়ে, আমি আপনাদেরকে বলেছিলাম 48 ঘন্টার ভিতরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা হইতে পারে। এখন যেহেতু ডাক্তারদের নাম সব চলে আসছে বোর্ডে কোন কোন ডাক্তার ছিল, আমি অনেকবার চাপ দিয়েছি, আমি জানতে চাই কোন বোর্ডে কোন কোন ডাক্তার আছে। এতদিন নাম বলেনি, এখন বলেছে। এই জন্যই ডাক্তাররা সম্মিলিতভাবে বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন ভেন্টিলেটর খুলে দেওয়া উচিত। আমি আপনাদের বলেছিলাম 48 ঘন্টা যাবে না, এর আগের ভিডিওতে আমি তাই বলেছিলাম। 24 ঘন্টা পার হয়েছে, আর 24 ঘন্টা পার হতে পারে আমরা বোধহয় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হওয়া ভালো। আল্লাহ ওনাকে জান্নাতবাসীর জন্য করুন, ওনার সমস্ত গুনাহগাটা মাফ করে দিন, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ টিকিয়ে রাখবো। 71-এর চেতনা আমরা কোনো মতেই ধূলিসাৎ হতে দেব না। ভালো থাকবেন। আর সর্বশেষ একটা কথা বলে থাকি, আমার ভেরিফাইড পেজ ছাড়া কোনো পেজ থেকে, কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও আপলোড হলে এই ভিডিওগুলো সম্বন্ধে সাবধান থাকবেন, কারণ এর জন্য আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিলাম। আমার ভিডিও টিডিও কেটে ছেটে এআই দিয়ে অনেক বিকৃত ভিডিও প্রচার করা হয়। আমার ভেরিফাইড অ্যাকাউন্টগুলো ছাড়া কোনো ভিডিও যদি থাকে সেগুলির ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন।